হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিন ফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 দাগের কোশ্চেনটি, চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। তো পেজ নাম্বার হলো 203। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমেই 1 নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হেমবতী সুতো যথা নাসিতে তারকে। হেমবতী সুতো কে? এখানে সঠিক উত্তরটি হবে ঘ কার্তিকেয়। অট্র রোলের হট্টগোলে চরাচর কেমন? এখানে সঠিক উত্তর হবে স্তব্ধ। এসব ভাষা কি হরিদা মুখের ভাষা হতে পারে? উক্তিটির বক্তা হল অনাদি। দুজন বন্ধু নোক আসার কথা ছিল এনানজাং থেকে। উপমান কর্মধারায় সমাসের পূর্ববর্তী হল বিশেষ্য না বিশেষণ না সর্বনাম না অব্যয়। তো সঠিক উত্তরটি হবে ক বিশেষ্য। এরপরে 2-এর কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এবারের মতো মাফ করে দিন ওদের, কে কাকে কথা বলেছিল? ছদ্মবেশী হরিদা লিচু বাগানে 4 জন স্কুল ছাত্রকে ধরেছিল। তাদেরকে বাঁচাতে এই স্কুলের শিক্ষক হরিদাকে এই কথাটি বলেছিল। 2-2 এ অদ্ভুত বার্তা। অদ্ভুত বার্তাটি কি? যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিঃসারণে হত্যা করেছেন তার দ্বারাই বীরবাহু নিহত হয়েছে। এখানে ইন্দ্রজিৎকে দেবী লক্ষ্মীর দেওয়া এই সংবাদের কথাই বলা হয়েছে। 2-3 বধূরা প্রদীপ তুলে ধরো। কবি কেন বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন? কাজী নজরুল ইসলাম প্রয়াগ উল্লাস কবিতায় বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। বহুব্রী শব্দের অর্থ কি? বহুব্রী যার অর্থাৎ অনেক ধান আছে যার। মধ্যপদলোভী কর্মধারায় ও মধ্যপদলোভী বহুব্রী সমাসের উদাহরণসহ একটি পার্থক্য লেখো। মধ্যপদলোভী কর্মধারায় ও মধ্যপদলোভী বহুব্রী পরপদ বা উত্তরপদের প্রাধান্য থাকে, পূর্বপদ বা উত্তরপদ কোনোটিকেই নয়। বোঝানো হয় সম্পূর্ণ অন্য কোনো ব্যক্তি বা বিষয়কে। এরপরে 3-এর কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় উক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। ঢং বলতে এখানে অভিনয়কে বোঝানো হয়েছে। ঢং নষ্টের কারণ হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগীর বেশ ধরে অর্থাৎ উপার্জনের জন্য, কিন্তু ধীরে ধীরে তিনি সেই সন্ন্যাসীর চরিত্র নিজেকে মিশিয়ে দেন। ফলে চাহিদা ও লোভহীন জীবন দর্শনের কথাই তিনি শুধু বলেন না, প্রণামীর টাকা উদাসীনভাবে ফেলে রেখে তিনি আচরণও তার প্রমাণ রাখেন। হরিদা বলেন যে বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তার ঢং নষ্ট হয়ে যাবে। এরপর 3-2 ধ্বংস দেখে ভয় কেন তোর। কবি কাদের উদ্দেশ্যে কেন এই উক্তিটি করেছেন? রুদ্র মূর্তিতে শিবের আগমন ঘটে, কিন্তু সে আগমন আসলে অসুন্দরের বিনাশ ঘটানোর জন্য। ঠিক একইভাবে ধ্বংসের বার্তা বয়ে প্রলয়ের নেশায় উন্মত্ত বিপ্লবী তরুণদের আবির্ভাব ঘটে।
ধ্বংসের সেই প্রচণ্ডতায় মানুষ শিহরিত হয়, কিন্তু কবির মতে এই প্রলয় আসলে সৃষ্টির যন্ত্রণা। সমাজে যা শিহরিত হয়, কিন্তু কবির মতে এই প্রলয় আসলে সৃষ্টির যন্ত্রণা। সমাজে যা কিছু জীবনহারা এবং অসুন্দর তার অবসান ঘটাতেই এই বিপ্লবী শক্তি আগমন। তাই ধ্বংস দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বলে কবি মনে করেছেন। এরপরে 4-এর দাগের কম বেশি 150 শব্দের উত্তর দাও। 4-এর 1, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। কে একথা বলেছে, কেন? বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি উদ্ধৃত লাঞ্ছনার ঘটনাটি অপূর্ব রামদাস তলওয়ারকরকে বলেছিল। লাঞ্ছনা ঘটনাটি ব্যাখ্যা: শুধু দেশি লোক বলে অপূর্বকে বিনা দোষে কিছু ফিরিঙ্গি ছেলে লাথি মেরে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কেবল ভারতীয় বলে স্টেশন মাস্টার তার নিজের দেশের রেল স্টেশন থেকেই তাকে অপমান করে কুকুরের মতো তাড়িয়ে দেয়। ইংরেজের কাছে নিজের দেশে এইভাবে লাঞ্ছিত হতে হয়েছিল অপূর্বকে। একথা বলার কারণ, বিনা দোষে এই অত্যাচার সহ্য করায় এক না বলা কষ্ট তার বুকের মধ্যে গুমড়ে ওঠে। তাই রামদাসের কাছে সে বলেছে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। তলোয়ার কর অপূর্ব শিক্ষিত সভ্য বিচক্ষণ যুবক শাসকের এই অকারণ অত্যাচারকে সে সমর্থক করতে পারে না। ইংরেজদের এই বর্বরের মতো আচরণ সমস্ত স্তরের দেশবাসীকেই সহ্য করতে হচ্ছে বুঝে অপূর্ব যন্ত্রণা অনুভব করেছে। আলোচ্য উক্তিটি তার সেই বেদনাকেই প্রকাশ করেছে। এরপরে 4-এর 2, অভিষেক পাঠ্য অংশে লঙ্কের রাবণের চরিত্র যেভাবে ফুটে উঠেছে তা লেখো। কথামুখ: অভিষেক কাব্যাংশে মেঘনাদ প্রধান চরিত্র হলেও পার্শ্ব চরিত্র হিসেবে রাবণের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সম্রাট সত্তা কাব্যে রাবণ চরিত্রে দুটি সত্তা লক্ষিত হয়: সম্রাট সত্তা ও পিতৃ সত্তা। সম্রাট রাবণ তেজস্বী মহী ক্ষত্রিয়, বীরত্বের উচ্চ শিখরে তার স্থান। অন্যদিকে পিতা রাবণ সন্তান স্নেহে কোমল মনের অধিকারী। প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু পিতা রাবণকে শোকাহত করেছে, কিন্তু দুর্জয় সম্রাট রাবণ শোকে ভোগে না গিয়ে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছেন। মধুকরীর বর্ণনায় সাজিয়ে রাবণ রাজা বীর মদে মতি। আবার ইন্দ্রজিৎ যুদ্ধে যেতে চাইলে তিনি বলেছেন, নাহি চাহে প্রাণ পাঠাইতে তোমা বারম্বার। পিতৃসত্তা ও বাৎসল্য রস। তো রাবণের পিতৃসত্তা ও বাৎসল্য এখানেই সক্রিয়। ইন্দ্রজিৎকে যুদ্ধ থেকে বিরত করা যাবে না জেনে তিনি বলেছেন, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস পুজো ইষ্ট দেবে। এই উপদেশ পুত্রের কল্যাণ কামনায় পিতার আত্মতুষ্টি ছাড়া আর কিছুই নয়। নিয়তি লাঞ্ছনা। রাবণ এখানে নিয়তি লাঞ্ছিত, ভাগ্য বিপর্যস্ত এক নায়ক। তার উক্তিতেও তা ধরা পড়েছে। হায় বিধি বাম মম প্রথি। কাব্যে কখনো কখনো তার শূন্য হৃদয়ের হাহাকারও ধ্বনিত হয়েছে। মায়ার মায়া রাবণও বুঝতে অক্ষম। তাই তাকে বলতে শুনি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরিপূর্ণ বাসে। শেষের কথা, সম্রাট ও পিতৃসত্তার টানাপোড়েনেও রাবণ চরিত্রটি অভিষেক কাব্যাংশে উজ্জ্বল হয়ে উঠেছে। এরপরে 5-এর 1,
আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার? কি কারণে তার মনে প্রতিহিংসা জেগেছে? মন্তব্যটির বক্তা সিরাজউদ্দৌলা নাট্য অংশে প্রশ্ন উদ্ধৃত মন্তব্যটি করেছেন ঘসিটি বেগম। বক্তার মানসিকতা। নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসিটি বেগম তার রাজনৈতিক উচ্চাশার কারণে বাংলার সিংহাসনের উত্তরাধিকারী প্রত্যাশা করেছিলেন, কিন্তু আলীবর্দী মনোনীত সিরাজউদ্দৌলা বাংলার নবাব হলে ঘসিটি তা মেনে নিতে পারেননি। তিনি আলীবর্দীর আর এক দৌহিত্র শওকত জংকে সিরাজের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিলেন। ফলস্বরূপ ঘসিটির মতিঝিল প্রাসাদ হয়ে ওঠে সিরাজ বিরোধী চক্রান্তের কেন্দ্রস্থল। নবাব সিরাজ পরিস্থিতির গুরুত্ব বুঝে মতিঝিল প্রাসাদের দখল নেন এবং ঘসিটিকে নিজের মুর্শিদাবাদের প্রাসাদে নজরবন্দি করে রাখেন। ঘসিটি পরিণত হন সিরাজের প্রত্যক্ষ বিরোধিতায়। ইংরেজদের কাশিম বাজারের দিকে আসার খবর পেয়ে প্রত্যক্ষ বিরোধীতে ইংরেজ প্রত্যাশা করেন মুর্শিদাবাদে ও তারা আসবে এবং বাংলার সুদিন ফিরবে। ঘসিটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সিরাজ তাকে গৃহহারা করেছে, তার সর্বস্ব লুট করেছে, তাকে দাসী করে রেখেছে। তার এই অভিযোগ অস্বীকার করতে চেয়ে সিরাজ বলেন যে রাজনীতির কারণে মতিঝিল প্রাসাদে তাকে যেতে নিষেধ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই ঘসিটি প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেন। 6-1 সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করো। বক্তার মনোভাব অসন্তোষ প্রকাশ। অ্যাপোলোতে কনিকে সাঁতার শিখতে গিয়ে শুরুর দিকে কোথাও যেন কনি এবং খিদ্দার মধ্যে একটা বোঝাপড়ার অভাব দেখা যায়। 17 দিনেও স্ট্রোক শিখতে না পারার জন্য খিদ্দা কনির প্রতি অসন্তোষ প্রকাশ করেন। খিদ্দার এই খুঁতখুঁত স্বভাব কনিও মেনে নিতে পারে না। অনেকক্ষণ ট্রেনিংয়ের পর আমার ভালো লাগছে না এই কথা বলে সে জল থেকে উঠে যায়। অমানবিকতা ও কঠোরতা। ক্ষিতিশ তাকে সাঁতারের পোশাকের লোভ দেখালেও কোনো কাজ হয় না। তখন তাকে খাবারের লোভ দেখানো হয় এবং তাতেই কনি থমকে দাঁড়ায়। সে শর্ত দেয় যে খাবার সে বাড়িতে নিয়ে যাবে। সুযোগ বুঝে ক্ষিতিশও পাল্টা মত দেন, তাহলে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে। কিন্তু এই কথাটা বলার পরেই ক্ষুধার্ত কনির এই অসহায়তা সুযোগ নেওয়াটাকে ক্ষিতিশের অমানবিকতা বলে মনে হয়। এরপরে প্রশিক্ষক সত্তার প্রবলতা। একই সঙ্গে খিদ্দার ভিতরের প্রশিক্ষকের সত্তাটি প্রবল হয়ে ওঠে। খিদ্দার মনে হয় সাধ্যের বাইরে বেরোতে পারলেই সাধ্যকে অতিক্রম করা যাবে। এর জন্য হয়তো যন্ত্রণায় লুটিয়ে পড়তে হবে। তো শরীর চলবে, কিন্তু সেই যন্ত্রণাটাকে হারাতে না পারলে সাফল্য আসবে না। নিজের মনেই বলা এই মন্তব্য ক্ষিতীশকে বলেও নৈতিক সমর্থন যোগায়, যার জেরে সে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে কনিকে আরও অনুশীলন করতে থাকে। এরপরে 7 দাগের কোশ্চেনটি আলোচনা করব। প্লাস্টিক পরিবেশের শত্রু। এ বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।
Thank you for watching my video.